উদাহরণস্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের আমর এলাকায়, যেখানে গ্রামের মানুষরা দীর্ঘ প্রতীক্ষার পর যখন ভোট আসে সেই ভোটে প্রতিশ্রুতিতে তারা সরব হয়ে তারা ভোট দিয়েছিলেন যে গ্রামের উন্নয়ন হবে, মানুষের উন্নয়ন হবে, অথচ উন্নয়নের কোনো কিন্তু নাম ও নিশানা নেই। অর্থাৎ দেখতে পাচ্ছেন উন্নয়নের চিত্র কি। আমরা এই মুহূর্তে আমর গ্রামে রয়েছি, একটি আদিবাসী গ্রাম যেখানে প্রায় 200টিরও বেশি পরিবারের বসবাস, অথচ কোনো রকম সরকারি সহায়তা করা হচ্ছে না গ্রামবাসীদের। কোনো রকমের তাদেরকে কিন্তু সাহায্যের পাশাপাশি যেসব রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন স্কিমের আওতায় তাদের থাকার কথা কোনো কিছুই কিন্তু পাচ্ছে না। নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা, আপনাদের সঙ্গে আমি নিবেদিতা, ক্যামেরায় রয়েছে বিনয়। যে বিষয়ে আমরা কথা বলছি, ভোট আসে ভোট যায়, মেলে শুধু প্রতিশ্রুতি আর শুধু ভোট ব্যাংকের রাজনীতিতে পিষে যাচ্ছে আদিবাসী সমাজ। আমরা কথা বলবো স্থানীয় মানুষদের সঙ্গে, তাদের কি অভিযোগ রয়েছে, এলাকার বিধায়ক কতটা উন্নয়নমূলক কাজ করেছে, শুধু বিধায়ক নয় প্রশাসন কতটা এই এলাকায় তৎপর রয়েছে, কতটা সাহায্য করছে তাদের সঙ্গে, প্রতিটি বিষয় আপনাদের সঙ্গে কথা বলবো। প্রথমে আপনার থেকে জানতে চাইবো এলাকায় উন্নয়ন কতটা হয়েছে, কি মনে হচ্ছে আপনার? উন্নয়নের কথা বলতে গিয়ে আমি প্রথমে একটু আমাদের ইতিহাসটা একটু বলতে চাই। আমাদের এই আমর মৌজা দীর্ঘ প্রায় কয়েকশো বছর থেকে এখানকার স্থায়ী বাসিন্দা। তো আমাদের এই গ্রামের নাম হচ্ছে আমর মৌজা। এখানে 90% আদিবাসী সম্প্রদায়ের মানুষ বসবাস। তো এর মধ্যে আমরা এই যে দীর্ঘ স্বাধীনতার পর প্রায় 70-75 বছর হতে চলেছে, কিন্তু আমাদের আমর মৌজা এখনো যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে। আমাদের এখানকার উন্নয়নের কোনো ছোঁয়া নেই। আমরা আমাদের বাস্তবে যারা এই জায়গায় দেখতে আসবেন তাহলে বিষয়টা আপনারা বুঝতে পারতেন, বা এখন আজকে এই লাইভ টেলিকাস্টের মধ্যে দিয়ে আমরা আমাদের রাস্তাটা দেখাতে চাই। প্রথমে যেটা দেখানো দরকার, রাস্তাটা দেখাতে চাই যে রাস্তায় মানুষের চলার পক্ষে অযোগ্য। আমরা যেটা পায়ে হেঁটে চলি, আমাদের পায়ে হেঁটে চলার পক্ষেও রাস্তাটা অযোগ্য, অথচ এখান দিয়ে বহু মানুষের যাতায়াতের ব্যাপার আছে। এই যোগাযোগের ব্যবস্থা, এখানে মোটরসাইকেল চলে, রিক্সা ভ্যান চলে, 4 চাকা গাড়ি চলে, কিন্তু এখন যে অবস্থায় বর্ষাকালে কোনো গাড়ি ঢুকতে পারছে না। আমাদের এই রাস্তার দিকে কেউ কোনোদিন নজর দেয়নি, অথচ এখানে বলে রাখা দরকার আমাদের এখান থেকে আমাদের পশ্চিম বাংলার শিক্ষা প্রতিমন্ত্রী আমাদের বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটারের মতো হবে দূরত্ব। তার বাড়ির পাশে আমরা যে এই অন্ধকারে ডুবে আছি, এইটা ভাবলে অবাক লাগে। আমরা সেই আদিবাসী বলে কি আমাদের এই বঞ্চনা, আদিবাসী বলে কি আমাদের অবহেলা করা হয়? এটা আমরা খুব দুঃখের সঙ্গে সবার আধিকারিক সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা বাস্তবে আসে দেখে যান আমাদের আমর মৌজার আদিবাসী 200টি পরিবার কি অবস্থার মধ্যে আছে। আরো বিস্তারিতভাবে বলতে গেলে আমি যেটা বলতে চাইছি, আমাদের এখানকার যারা অনেকে মা বোনেরা আছে, আমরা শুনতে পাই, জানতে পাই, দেখেছি শিল্পী ভাতা পায়, কিন্তু আমাদের এই 200টি পরিবারের মধ্যে একজন শিল্পী ভাতা পায় না, অথচ প্রতিটা আদিবাসী শিল্পী। আমরা এটা জানি, কারণ আদিবাসীরা সঙ্গীত প্রিয়, শিল্প প্রিয়। এই জন্য আমরা বলি যে আদিবাসীরা এত শিল্প প্রিয় হওয়া সত্ত্বেও এখানকার আদিবাসীরা শিল্পী ভাতা থেকে বঞ্চিত রয়েছে। এইবার এখানকার আমরা যেটা জানি, আদিবাসীরা সাধারণত 100% লক্ষ্মী ভান্ডার প্রাপ্য, সবাই পাবে। কিন্তু এই যে আমি একটু দেখিয়ে দিতে চাই, এই যে এখানে মা বোনেরা দাঁড়িয়ে আছে, তারা কিন্তু কেউ লক্ষ্মী ভান্ডার পায় না। আসবো আপনার কাছে, ফিরে আসবো, আমরা মহিলাদের সঙ্গে একবারে কথা বলবো, তাদের কি বক্তব্য শুনবো। দিদি, লক্ষ্মীর ভান্ডার রাজ্য সরকার থেকে দিচ্ছে, পাচ্ছেন আপনারা? না। আপনি পেয়েছেন? না। আপনি পেয়েছেন? পেয়েছি। আমি পাই না। আমরা পাইনি। একেবারে লক্ষ্মীর ভান্ডার নিয়ে রাজ্য সরকার যেখানে বলছে মহিলারা লক্ষ্মীর ভান্ডার পাবে এবং তাদের রাজনীতির, তাদের ভোটের এবং নির্বাচনের অন্যতম হাতিয়ার এই লক্ষ্মীর ভান্ডার, যাকে কেন্দ্র করে মহিলা ভোট তারা আদায় করতে চাইছেন, অথচ এখানকার যারা আদিবাসী সম্প্রদায়ের মহিলারা রয়েছেন তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না। রাজ্য সরকারের কাছে প্রশ্ন থাকলো, আপনারা প্রত্যেক সময় সবসময় যখন বলেন যে মহিলারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, মহিলারা এগিয়ে রয়েছে,
মহিলাদের নিরাপত্তা একাধিক বিষয় কিন্তু আপনারা বারবার বলছেন, অথচ এখানকার মহিলারা পাচ্ছে না, এমনটাই কিন্তু অভিযোগ। আমরা আবারও কথা বলবো। দিদি, এই যে লক্ষ্মীর ভান্ডার তো প্রত্যেককে পাওয়ার কথা, আপনারা কেন পাচ্ছেন না, কি মনে হয়? কেমন করে বলবো না পারলে? আপনারা আবেদন করেছিলেন, জমা দিয়েছিলেন? হ্যাঁ, জমা করেছি, কিন্তু কি সেটা কি রিজেক্ট হয়ে গেছে, কি মনে হয়? বলে হয় না। একেবারে দেখতে পাচ্ছেন, মহিলাদের সঙ্গে কথা বলছি, তারা কিন্তু বলছে যে লক্ষ্মীর ভান্ডারের জন্য তারা আবেদনপত্র জমা দিয়েছিলেন, অথচ কোন রকম সুরাহা মেলেনি। রাজ্য সরকারের পক্ষ থেকে যে স্কিম দেওয়া হচ্ছে সেই স্কিম কিন্তু তারা পাচ্ছেন না, একেবারে সরাসরি মহিলাদের অভিযোগ। পাশাপাশি আমরা আরেকটি বিষয়ে কথা বলার চেষ্টা করব, জয় জোহার পাওয়ার কথা, অর্থাৎ প্রায় 3 লক্ষ যারা আদিবাসী সম্প্রদায়ের লোক রয়েছে তাদেরকে জয় জোহারের আওতায় 1000 টাকা করে পেনশন দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এমনটাই বলেছেন। এখানকার স্থানীয় যারা রয়েছে তারা কি জয় জোহার পাচ্ছেন কিনা আমরা একবার জানবো। দাদা, জয় জোহার পাওয়ার কথা, সেই স্কিমের আওতায় কি আপনারা আছেন, পাচ্ছেন? না, আমারও না। না না, পাচ্ছে না। একেবারে আপনার থেকে আরেকটি বিষয় জানতে চাই, যে মুখ্যমন্ত্রী তো বলছেন জয় জোহার দেওয়া হবে, 1000 টাকা করে পেনশন দেওয়া হবে, এই গ্রামের স্থানীয় মানুষ যারা তারা কেন পাচ্ছেন না, কি মনে হচ্ছে? সরকারের আমরা ঠিক কোথায় ত্রুটি হচ্ছে, কেন পাচ্ছে না, বা আমরা বারবার আবেদন করেও কেন পাচ্ছি না, এটা তো সরকারের দৃষ্টি দেওয়া দরকার। আজকে আমরা সবারই দৃষ্টি আকর্ষণ করছি এই শুধু আমরের কথা। আমি যেহেতু গোটা রায়গঞ্জ, গোটা উত্তর দিনাজপুরে ঘুরি, দেখি আদিবাসীদের সমস্যা নিয়ে, সমস্ত জেলার মধ্যে আদিবাসীদের একই চিত্র আছে। মানে আমাদের যেখানে 100% জয় জোহার বলুন বা লক্ষ্মী ভান্ডারের কথা বলুন পাওয়ার কথা, কিন্তু পাচ্ছে না। আর একটা কথা এর সঙ্গে যুক্ত করি, আমাদের এই সমস্ত যারা গরিব শ্রেণীর মানুষ, যারা ভূমিহীন, তাদের প্রত্যেকের বাংলা আবাস যোজনা পাওয়ার কথা, কিন্তু এখানে আমি দেখাই কয়েকজনকে, এখানে সবাই হয়তো উপস্থিত নেই, এরা কিন্তু পায়নি এখনো পর্যন্ত, তারা বাংলা আবাস যোজনা পায়নি। আর অনেকে আবার যাকে দেওয়া হচ্ছে সে হয়তো 1 বার 2 বার 3 বার পাচ্ছে, এইরকমও নজির আছে। আমরা এই বিষয়গুলো সবাইকে জানাবার চেষ্টা করছি, যারা রাজনীতি নেতৃত্ব যারা আছে এখানকার আমাদের এলাকার, তাদেরকে জানাবার চেষ্টা করলেও জানি না এখন কোন অজানা কারণে কেন আজকে আমরা অবহেলিত, বঞ্চিত, এইটা আমাদের প্রশ্ন থাকছে। আমরা কি ভারতবর্ষে, আমরা কি পশ্চিম বাংলার নাগরিক নয়? আমরা কি ভোট দিই না, নাকি আমরা ভোট কম দিই? ভোট তো প্রত্যেকটা মানুষের একটা করে আছে, তা অন্যান্যরা যারা একটা করে ভোট দেয়, আমরাও তো একটা করে ভোট দিই। তাহলে এই রকম একটা সরকার গঠনের ক্ষেত্রে আমাদের এই ভূমিকা থাকতে পারে, অথচ আমাদের দেশের উন্নয়নের ক্ষেত্রে আমাদেরকে অন্য চোখে দেখা হয় কেন? আমাদের এটাই হচ্ছে প্রশ্ন। আজকে আমরা যে তিমিরে আছি, সেই আগে প্রায় 50 বছর আগে যে আমাদের পিছনে আমরা পড়ে আছি। এখন এইটা গেল আবাস যোজনার ক্ষেত্রে, এরকম অবস্থার মধ্যে আছি। এইবার স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা বলতে চাই। স্বাস্থ্য দিক থেকে বিশেষত আদিবাসীরা সবসময় পিছিয়ে থাকে, কারণ এরা দিন আনে দিন খায়। এরকম অবস্থার মধ্যে তারা স্বাস্থ্য সম্পর্কে কি চিন্তা ভাবনা করবে? কিন্তু যখন তারা রোগ শোকে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়, যখন সরকারি তখন কিন্তু তাদেরকে মানুষ হিসাবে বোধহয় মানুষের নজরে বোধহয় দেখা হয় না, তাদেরকে অন্য চোখে দেখা হয়। তারা ঠিকঠাক ওখানে কথা বলতে পারে না, সেরকম চিকিৎসার ব্যবস্থাও ঠিকঠাক পায় না। এই কারণে আমি যেটা লক্ষ্য করেছি, আমাদের মানুষ চিকিৎসার ঠিক মতো ব্যবস্থা না পাওয়ার কারণে ওঝা মাহাতদের বাড়িতে ছুটতে বাধ্য হয়। এটা কিন্তু যারা সরকারের দায়িত্বে আছে তারাই আমাদেরকে বাধ্য করাচ্ছে এইরকম জায়গায় যেতে। এইটাও আমি সবারই দৃষ্টি আকর্ষণ করছি। এবার শিক্ষার দিক থেকে আরো 2-1টা কথা বলতে চাই। আমরা চেয়েছিলাম গোটা পশ্চিম বাংলা সহ আমাদের উত্তর দিনাজপুর জেলায় আমাদের যে সমস্ত সাঁওতাল অধ্যুষিত এলাকা, আমাদের সাঁওতালি ভাষায় যদি স্কুলগুলো চালু করা যায়, তাহলে বোধহয় শিক্ষার দিক থেকে সাঁওতাল আদিবাসীরা বা অন্যান্য আদিবাসীরা একটু আমাদের মূল ধারায় আসার একটা সুযোগ পাবে। কিন্তু
দুঃখের বিষয় আরেকটা কথা বলে রাখা দরকার, আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষ শিক্ষার দিক থেকে, কারণ তারা মাতৃভাষায় বলে সাঁওতালিতে, বা যারা মুন্ডারি আছে মুন্ডা ভাষায় কথা বলে, এইবার যখন বাংলা যায়, বাংলা মাধ্যমে পড়তে যাচ্ছে, তারা কিন্তু এক ধাপ পিছিয়ে যাচ্ছে। কারণ ওই বাংলাটা তাদের আয়ত্তে আনতে আনতে অন্যান্য সম্প্রদায়ের থেকে তারা 50% পিছনে পড়ে যাচ্ছে। এই জন্য তারা এখন তো প্রতিযোগিতার বাজার, এইবার শিক্ষার ক্ষেত্রে প্রতিযোগিতা করতে গিয়ে এইবার আমরা দেখা যাচ্ছে আমরা কিন্তু মেধার জায়গায় আসতে পারছি না। কাজে কাজে আমরা যদি মেধার তালিকায় না আসতে পারি, তাহলে শিক্ষার দিক থেকে আমরা কিন্তু সব দিক থেকে শিক্ষা লাভ করে আমাদের লাভে আসবে না। কাজে কাজে আমি এই শিক্ষা ব্যবস্থার জন্য বলছি যে একটা ধরুন একটা খাদ্য আমরা যখন খাই, তার সঙ্গে যদি তার মনোপুত খাদ্যটা দেওয়া হয়, তাহলে সে খাদ্যটা ভালোভাবে গ্রহণ করতে পারবে। তেমনি আমরা যদি আমাদের মাতৃভাষায় শিক্ষার ব্যবস্থাটা পাই, তাহলে আমরা যেটা ভাবছি যে আমাদের মাতৃভাষার মাধ্যমে শিক্ষাটাকে আমরা আমাদের মতো করে এটাকে আপন করতে পারবো। শিক্ষার দিক থেকে আমরা আরো মানসিকতা নিয়ে পড়াশোনা করতে পারবো। একেবারে আপনার প্রতিটি বিষয়ে আমরা আবারও ফেরত আসবো, কিন্তু আমরা স্থানীয় মানুষের সঙ্গে কথা বলবো, তাদের কি বক্তব্য আরো জেনে নেওয়ার চেষ্টা করব। দাদা, কি মনে হচ্ছে আপনাদের এলাকায় স্বাস্থ্য ব্যবস্থা কেমন রয়েছে? আপনাদের চিকিৎসার ক্ষেত্রে কি রকম সাহায্য করছে সরকার? কি মনে হচ্ছে? সরকার তো কই সাহায্য করেছে, সাহায্য তো করেনি, কোন রকম সাহায্য পাচ্ছেন আপনারা সরকার? না না না। একবার আমরা আরো যারা স্থানীয়রা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো। দাদা, কি মনে হচ্ছে সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য ক্ষেত্রে আপনাদের চিকিৎসার ক্ষেত্রে কি কি সাহায্য পাচ্ছেন? কিছু চিকিৎসা তো দিচ্ছেই না, সরকার তো কিছুই আমাদেরকে সাহায্য করছে না। সাহায্য যদি করতো তো আমরা এত পিছায় থাকতাম না। একবার আপনারা হাসপাতালে গেলে বা চিকিৎসার ক্ষেত্রে গেলে কোথায় যাচ্ছেন? আমরা রায়গঞ্জ হাসপাতালে যাই, কিন্তু এই যে রাস্তা, এই রাস্তা পেরিয়ে কিভাবে যাচ্ছেন আপনারা? এই তো এইটা রাস্তাটাই তো আমাদের অনেক কষ্ট, রাস্তা পেরিয়ে আমাদেরকে অনেক খাটনি করে যেতে হয়। অ্যাম্বুলেন্স আসে এখানে? অ্যাম্বুলেন্স তো ঢুকতে পারে না সরাসরি, আমাদেরকে 1/2 কিলোমিটার 1 কিলোমিটার আগায় যায় অ্যাম্বুলেন্সে উঠতে হয়। তারপরে ওখান থেকে রায়গঞ্জে হসপিটালে যাই, তখন ওখান থেকেও আবার অনেক রকম কথা আমাদেরকে বলে, এটা নিয়ে আসো ওইটা নিয়ে আসো, এই করো ওই করো, এই করতে করতে তো আমাদের টাইম শেষ। তখন আমরা লাস্ট পজিশনে থাকি, তখন আমরা ফিরিয়ে বাড়ি নিয়ে চলে আসি। তো এক্ষেত্রে আপনারা চিকিৎসাটা সঠিকভাবে পাচ্ছেন না? সঠিকভাবে চিকিৎসাটা পাচ্ছি না। একেবারে আমরা আরো যারা দাদারা রয়েছে তাদের সঙ্গে সামনের দিকে আসুন। কি মনে হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা বা চিকিৎসার ক্ষেত্রে কতটা সাহায্য পাচ্ছেন কিংবা পাচ্ছেন না? পাচ্ছেন না। কি মনে হয় বাড়ি থেকে অসুস্থ হয়ে গেলে কোথায় নিয়ে যাচ্ছেন, কিভাবে নিয়ে যাচ্ছেন? রায়গঞ্জে। রায়গঞ্জে কিভাবে নিয়ে যাচ্ছেন আপনারা? মানে এই রাস্তা পেরিয়ে আপনারা যাচ্ছেন? অনেক বাড়ি তো অ্যাম্বুলেন্স আছে, তারপরে অনেক বাড়ি আমরা আবার নিজে থেকে গাড়ি করে আবার নিয়ে যাই, ভাড়া করে নিয়ে যাই। একেবারে গ্রামে তো প্রায় বেশিরভাগ দুস্থ মানুষ রয়েছে, সেক্ষেত্রে আপনারা নিজে টাকা খরচ করে যাচ্ছেন, কত টাকা খরচ হয় এমন ঘটনায়? আমাদের এইখান থেকে রায়গঞ্জের ভাড়া 1500 2000, এমন টাইম হয়ে যায় যে 2000-এর উপরও আমাদেরকে দিতে হয়। কেন যে এই রাস্তা দেখে অনেকই গাড়ি আমাদের বাড়ির পাশে আসতে চায় না। আমরা যে বিষয়ে কথা বলছি আমরা দেখাবো, আমরা আমর গ্রামে রয়েছি, গ্রামের দৃশ্য আমার ক্যামেরা পার্সনকে একবার দেখাতে বলবো। একেবারে দুস্থ একটি গ্রাম, কিন্তু এই গ্রামে কেউ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার ক্ষেত্রে কোনো অ্যাম্বুলেন্স পরিষেবা পৌঁছতে পারে না, কারণ এই যে রাস্তা, এই রাস্তা বেহাল দশায় দীর্ঘদিন থেকে পড়ে রয়েছে। পাশেই মন্ত্রীর বাড়ি, শিক্ষা প্রতিমন্ত্রীর বাড়ি, অথচ তার চোখে কিন্তু বিষয়টি পড়ছে না। কিন্তু যখন আবার ভোট আসবে, তারা এই রাস্তা পেরিয়ে হাত জোড় করে মানুষের কাছে ভোট চাইতে আসবেন যে ভোটটা দিন, আপনাদের উন্নয়ন হবে, আপনাদের একাধিক কাজ হবে, অথচ ভোট পেরিয়ে গেলে তাদের আর দেখা মিলছে না। এমনটাই অভিযোগ স্থানীয় গ্রামবাসীদের, স্থানীয় মানুষদের। আমরা কথা বলবো আবারও সেই বিষয় নিয়ে। দিদি, কি মনে হয় ভোট যখন আসে, নেতা মন্ত্রীরা তো ভোট চাইতে আসে আপনাদের কাছে, কিন্তু ভোট পেরিয়ে গেলে তখন কি আসছেন তারা? হ্যাঁ আসে, ভোট পেরিয়ে গেলে আপনাদের সঙ্গে দেখা করতে? হ্যাঁ আসছে, আসছে, মন্ত্রী আসছে। রাস্তা কেন এখনো বেহাল অবস্থা? একেবারে আমরা কথা বলবো। দিদি, সামনের দিকে আসুন। কি মনে হয় মন্ত্রী আসছেন আপনাদের সঙ্গে দেখা করতে? একবার আসছিল আর পরে আসেনি। আর এই যে রাস্তা পারাপার করে যাতায়াত করছেন, কতটা অসুবিধা হয় আপনাদের? অনেক অসুবিধা। যারা বাচ্চা কাচ্চারা রয়েছে, যারা স্কুলে যাবে, কলেজে যাবে, এই রাস্তা পেরিয়ে প্রতিদিন যাতায়াত করে, কষ্ট হয়ে যাচ্ছে বাচ্চা কাচ্চাটা, ছোট ছোট বাচ্চা কাচ্চা, এই কাদার জন্য ওই ছোট বাচ্চারা যেতে পারছে না। এদিকে সমস্যা, টাকা পয়সা নাই, কি করে লেখাপড়া হবে? কিভাবে আপনারা কি কাজ করে এখানে থাকছেন বা কি কাজ করছেন জীবিকা নির্বাহনের জন্য? ওই যে খেতি, গৃহস্থী, এটাই। সরকার থেকে সাহায্য পাচ্ছেন খেতি করার জন্য? না না, কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হচ্ছে, একাধিক স্কিম রয়েছে, সেগুলো পাচ্ছেন? আচ্ছা, তাই কি শুনলে পাচ্ছে, যাদের নেই তারা পাচ্ছেন না। আপনারা তাহলে কি করছেন?
জন বন করি, খাটে খাই। মানে লোকের জমিতে কাজ করে ইয়ে করছেন। একেবারে স্থানীয়দের সমস্যাগুলি কিন্তু আমরা তুলে ধরছি একে একে, যেখানকার মানুষ কিভাবে জীবন যাপন করছে, অথচ সরকার কোনো রকম সাহায্য করছে না। যে বিষয়ে কথা বলছিলাম, লক্ষ্মীর ভান্ডার, যেখানে মহিলারা নারীরা তাদের লক্ষ্মীর ভান্ডার পাওয়ার কথা 25 বছর পেরিয়ে গেলে, কিন্তু গ্রামের মহিলারা কেউ লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্যের কথা যদি বলি, এখানে কোনো রকম স্বাস্থ্য পরিষেবা তারা পাচ্ছে না। পাশাপাশি কোনো এখানে কোনো হাসপাতাল আশেপাশে নেই, দূরে রায়গঞ্জে যেতে হচ্ছে, এবং সেখানে যেতে হলেও প্রায় অ্যাম্বুলেন্সে তাদেরকে যেতে হচ্ছে সেখানে, এবং তাতেই প্রচুর টাকা খরচ পড়ে যাচ্ছে গ্রামবাসীদের। যেহেতু দুস্থ গ্রাম, সেই টাকা দেওয়াও কিন্তু তাদের জন্য একেবারে দুর্বিষহ হয়ে পড়ছে। আমরা আবারও কথা বলবো এবং আরো বেশি বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব। দাদা, আপনার কি মনে হয় যে এই যে ভোট আসে, ভোট যায়, আদিবাসী সম্প্রদায় সাধারণ মানুষকে কি একেবারে ভোট ব্যাংক হিসেবে তাদেরকে বেছে নেওয়া হচ্ছে? কারণ আমরা বাম আমলেও দেখেছিলাম আদিবাসীদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হতো, এবার তৃণমূল আমলেও কি মনে হচ্ছে ভোট ব্যাংক হিসেবে আদিবাসী সম্প্রদায়ের মানুষদেরকে দেখা হচ্ছে? বিষয়টা সত্যি মানে খুব দুঃখের বিষয়। মানে যখনই কোনো নির্বাচনী প্রোগ্রাম হয় তখনই কিন্তু দেখা যায় আদিবাসীদেরকে অভ্যর্থনা, নাচ গান ইত্যাদি এগুলো করানো হয়, এবং আদিবাসীদের জন্য অনেক ঝুড়ি মানে এত ফুলঝুরি হয় যে এই উন্নয়ন ওই উন্নয়ন, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তার অনেক ছিটে ফোটাও নেই। যে কথা বলা হয় তার কিছুটাই হয় না। তো এইবার আমাদের মধ্যে এখানে আমি যেটা লক্ষ্য করছি আর কি, আমাদের আদিবাসীদের মধ্যে এটা হচ্ছে তাদের ট্র্যাজেডি, মানে তাদের ঐতিহ্য হচ্ছে তারা হাজার কষ্ট হাজার দুঃখে থাকলেও তারা কিন্তু সহজে আপন দুঃখের কথাটা প্রকাশ করতে চায় না, বা হয়তো ভাষাগত ত্রুটির জন্য, সমস্যার জন্য অনেকে বলতে সাহস পায় না। যেমন অনেকে এখানে আছেন হয়তো ওর মধ্যে সমস্যা আছে, কিন্তু যখন আপনারা প্রশ্ন করবেন তখন মাথাটা নাড়ে বলবে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন কোনটা হ্যাঁ, এখন ভালোটা হ্যাঁ না মন্দটা হ্যাঁ, এরা না বুঝে ওই মাথাটাকেই শুধু হিলায়। তো এইটাও হচ্ছে আর একটা সমস্যার কথা। তো এই জন্যই আমি যেটা বলছি যে সত্যি ওই যে একটা কথা বলছিলাম, আমাদের ভোটের মূল্য একটা, অন্যান্য সবারই ভোটের মূল্য একটা। তো আপনি যেমনটা বললেন ভাষাগত ত্রুটির জন্য সাধারণ মানুষ তাদের সমস্যা তুলে ধরতে পারে না। আমি আপনাকে একটা প্রশ্ন করব, আমি চাইবো আপনি সেটা আপনাদের ভাষায় সেটা অনুবাদ করে যদি সাধারণ মানুষকে বলেন, আমি তাদের থেকে সেই প্রশ্নটার উত্তর জানতে চাইবো। প্রশ্ন হলো যে আদিবাসী সম্প্রদায়কে কি ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়? কারণ সামনেই নির্বাচন রয়েছে, সেক্ষেত্রে আবারও আদিবাসীদের প্রতিশ্রুতি দেওয়া হবে, একাধিক বিষয় তুলে ধরা হবে, তাদের বলা হবে যে ভোট দিন, আপনাদের বিভিন্ন রকমের সাহায্য করা হবে, অথচ ভোট দেওয়ার পর আদিবাসী সম্প্রদায় আবার বঞ্চিত হবে। আপনাকে অনুরোধ করবো এটা ট্রান্সলেট করে আপনি যদি বলেন। বাংলায় তো না, আপনি আপনাদের ভাষায় ওনাদের একটু বলুন, আমি ওনাদের থেকে এটা প্রশ্নের উত্তর চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপে যাহা নোডে যাবুন যাওরা কান বাবা কো গগ কো বইহা কো, আপে আপনার দুঃখ রেনাক কথা আপে আবুয়া হরতে বা যেসব মুন্ডারি সম্प्रदाय है यहाँ उपस्थित हन, तोहनी अपन दुख के बात अपनी भाषा से तोहनी कहियन, सेटा हम बांग्ला में कर देवे, यहाँ बुझाई देबो। माने जेसब प्रश्न तोहनी के का अभाव है বা আবু কোয়া চের কো অভাব আপে কি আর যত পে নাম চাওয়া কিদা সরকার যায় এমে কান, যত পে নাম চাওয়া কিদা বা পে নাম দা হে যত হর মেন পে। আমরা জানার চেষ্টা করবো মহিলাদের কি বললেন, উনি কি উত্তর দেবেন আপনারা? কিছু ঘর টর কিছু পাচ্ছি না, অন্য কষ্ট আছে যে হরতে চে হবেন জামদা হয় আমাদের এনতে বাবা হড় হবেন হইতিনা, তো একদম কষ্ট যাহা তিন রেগে এনতে চে হবেন জামদা চে গেবা। একবার আপনাদের কি প্রশ্নের উত্তর কি থাকবে? ᱤᱧ ᱦᱚᱸ ᱵᱟᱹᱧ ᱧᱟᱢ ᱮᱫᱟ, ᱚᱲᱟᱜ ᱦᱚᱸ ᱵᱟᱹᱧ ᱧᱟᱢ ᱮᱫᱟ, ᱯᱚᱭᱥᱟ ᱦᱚᱸ ᱵᱟᱹᱧ ᱧᱟᱢ ᱮᱫᱟ, ᱪᱮᱫ ᱦᱚᱸ ᱵᱟᱹᱧ ᱧᱟᱢ ᱮᱫᱟ, কষ্ট রেগে মিনাইয়া, দুঃখ কষ্ট রেগে মিনাইয়া। কি মনে হচ্ছে আপনাদের বঞ্চিত করা হচ্ছে? ᱤᱧ ᱦᱚᱸ ᱪᱮᱫ ᱦᱚᱸ ᱵᱟᱹᱧ ᱧᱟᱢ ᱮᱫᱟ, ᱞᱚᱠᱠᱷᱤ ᱵᱷᱟᱱᱰᱟᱨ ᱦᱚᱸ ᱵᱟᱝ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱ ᱛᱤᱧᱟᱹ আর ভাতার হᱚᱸ ᱵᱟᱝ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱ ᱛᱤᱧᱟᱹ, ᱤᱱᱟᱹ কষ্টᱧ ᱧᱟᱢ ᱮᱫᱟ। একবার আমি ওনাদের থেকে জানার চেষ্টা করবো দাদা কি বললেন ওনারা। বাংলায় আমি এটাকে তর্জমা করছি।
এই 3 মহিলাকে যেটা প্রশ্ন করা হলো, 3 জনে হচ্ছে স্বামীহারা, তারা অত্যন্ত কষ্টের মধ্যে আছে। অথচ আজকে যে সমস্ত পাওয়ার কথা, যে সমস্ত প্রকল্প আছে, সেই প্রকল্পের মধ্যে যারা যে আওতার মধ্যে পড়ে, ওই আওতার মধ্যে কোনো প্রকল্পের পরিষেবা তারা পাচ্ছে না, এই কথাটাই বলছি। একেবারে আমরা দর্শকদের সঙ্গে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। যেমন রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার বলা হয় যে একাধিক স্কিম দেওয়া হচ্ছে, লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, অথচ বেশ কিছু জন পেলেও এই গ্রামে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে, এই গ্রামে যারা নারীরা মহিলারা যারা রয়েছে, তারা কিন্তু বঞ্চিত হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে কেন? কারণ তারা আদিবাসী সম্প্রদায় বলে কি? এমনটাই কিন্তু স্থানীয়দের প্রশ্ন, স্থানীয়দের অভিযোগ। কারণ ভোটের সময় ভোট কিন্তু সাধারণ ভোট কিন্তু দেখে না সে আদিবাসী না হিন্দু না মুসলিম না শিখ না জৈন, শুধুমাত্র ভোট একটি গণতান্ত্রিক অধিকার, আর সেই অধিকারই কিন্তু প্রয়োগ করা হয়। অথচ ভোট পেরিয়ে গেলে যখন বিভিন্ন স্কিমের আওতার কথা বলা হয়, তখন কিন্তু জাতি, ধর্ম, বর্ণ বিভিন্ন বিষয়ে দেখা হয় বলে অভিযোগ করা হচ্ছে। কারণ যদি তাই না হতো তাহলে কিন্তু এই এলাকার সাধারণ মানুষ তারা কিন্তু প্রতিটি স্কিমে আওতায় আসতেন এবং প্রতিটি স্কিমের আওতায় এসে রাজ্য সরকারের একাধিক স্কিম তাদের কিন্তু তারা পেতেন। কিন্তু শুধুমাত্র রাজ্য সরকারে আমরা সীমাবদ্ধ থাকবো না, আমরা কেন্দ্র সরকারের ব্যাপারেও একাধিক প্রশ্ন জিজ্ঞেস করব, তাদের ব্যাপারেও জানার চেষ্টা করব। শুধু রাজ্য সরকারকে দায়ী দিলেও হবে না, কেন্দ্র সরকারও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ ভোট আমরা কেন্দ্র সরকারকেও দিয়ে থাকি। তাহলে কেন্দ্র সরকার কি করছে আদিবাসী সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যেতে? কারণ আদিবাসী সম্প্রদায় একটি পুরনো সম্প্রদায়, যারা দীর্ঘদিন থেকে ভারতে আছেন, যারা দীর্ঘদিন থেকে ভারতকে রক্ষা করছেন। অথচ কেন্দ্র সরকার কি করছে এই দিকে আমরা প্রশ্ন জিজ্ঞেস করব এবং জানার চেষ্টা করব। দাদা, কি মনে হচ্ছে কেন্দ্র সরকার আপনাদের কতটা সাহায্য করছে? আমরা কেন্দ্র সরকারের পক্ষ থেকেও আমাদের প্রত্যক্ষভাবে কেন্দ্র থেকে তো কিছু দেওয়া হয় না, রাজ্য সরকারের মাধ্যমেই দেওয়া হয়। তো এইবার আমরা যেটা লক্ষ্য করেছি, কেন্দ্র সরকার থেকেও আমরা বঞ্চিত, কেন্দ্র সরকারও আমাদের কিছু দেয় না। কাজে কাজে আমরা কেন্দ্র সরকারের প্রতিও একটা দুঃখের বার্তা দিচ্ছি। তো এইরকম অবস্থার মধ্যে আমি আরো কিছু সংযোগ করতে চাই। আরেকটি বিষয় আপনাকে বলার চেষ্টা করব যে আদিবাসী সম্প্রদায়ের প্রথম মহিলা রাষ্ট্রপতি আমরা দেখেছি, কিন্তু আদিবাসীরা এখনো বঞ্চিত হচ্ছে, কি মনে হয়? হ্যাঁ, এটা একদম ঠিক। আমাদের এই রাষ্ট্রপতি আদিবাসী সম্প্রদায়ের হলেও আমরা যেদিন উনি রাষ্ট্রপতি হয়েছিলেন, রাষ্ট্রপতি পদে আসীন হয়েছিলেন, সেদিন আমরা খুব গর্ববোধ করেছিলাম, এখনো গর্ব করি। কিন্তু বিষয়টা অন্য জায়গায়, কারণ আদিবাসী কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা, কেন্দ্রীয় সরকার যে কিভাবে আমাদের অপমান করে, সেটা আমি একটু তুলে ধরতে চাই। বিষয়টা হচ্ছে আমাদের ভারতবর্ষে যে সংসদ ভবন উদ্বোধন হয়, সেই সংসদ ভবন উদ্বোধনকালীন সরকারের বা ভারতের সংবিধানের যে প্রোটোকল, সেই প্রোটোকল অনুযায়ী ওই সংসদ ভবন উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মহাশয়া। কিন্তু আমরা কি দেখতে পেলাম? রাষ্ট্রপতিকে অবজ্ঞা করে, রাষ্ট্রপতিকে কিছু না জানিয়ে, ভারতবর্ষের সংবিধানকে তোয়াক্কা না করে ভারতবর্ষের সংসদ ভবনকে রাষ্ট্রপতি ছাড়া উদ্বোধন করলেন। এটা শুধু রাষ্ট্রপতির অপমান নয়, এটা গোটা আদিবাসী সমাজের অপমান। তাই আমরা মনে করি ভোটের সময় কেন্দ্রীয় সরকারও আমাদের ব্যবহার করে বা বিভিন্ন কৌশল নিয়ে, যেমন আমাদের রাষ্ট্রপতিকে পদাসীন করে, রাষ্ট্রপতিকে আসীন করে আমাদের আদিবাসীদের ভোট পাওয়ার এটা কৌশল মাত্র। কাজেই আমরা ধিক্কার জানাচ্ছি কেন্দ্র সরকারকেও। একেবারে আরো বিভিন্ন বিষয় আমরা আলোচনা করব, যেমন বীর বিরসা মুন্ডা, পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিন, হুল দিবস, করম পুজো, একাধিক ছুটি কিন্তু রাজ্য সরকার ঘোষণা করেছে। অথচ এই ছুটিগুলো কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে দেওয়া হয় না। অর্থাৎ যারা রাজ্যে আছেন তারা অবশ্যই এই বিশেষ দিনগুলো একেবারে গুরুত্ব সহকারে তারা কিন্তু ছুটি পাচ্ছেন এবং এই দিনগুলো পরিবার পরিজনের সঙ্গে তারা বিভিন্ন আনন্দ এবং তাদের সম্মান করে কিন্তু কাটাতে পারবেন। অথচ রাজ্য সরকারের পক্ষ থেকে করা হলেও কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই ছুটিগুলো কিন্তু করা হচ্ছে না। কারণ আদিবাসী সম্প্রদায় শুধু রাজ্যে সীমাবদ্ধ নয়, বিভিন্ন জায়গায় কিন্তু রয়েছে, ঝাড়খণ্ড এবং শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অথচ সেখানে কিন্তু এই ছুটিগুলো দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না প্রশ্ন করব এবং জানতে চাইবো, কেন্দ্র সরকারের পক্ষ থেকে যদি এই ছুটিগুলো দেওয়া হয়
সম্প্রদায় সাধারণ মানুষ, আদিবাসী সম্প্রদায়ের সাধারণ মানুষ তারা কতটা খুশি হবে কিংবা গর্বিত হবে? কি মনে হচ্ছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে এই বিশেষ দিনগুলো যদি ছুটি দেওয়া হয় আপনাদের কতটা সুবিধা হবে কিংবা আপনারা কতটা গর্ববোধ করবেন? হ্যাঁ, আমরা দীর্ঘদিন থেকে এটা দাবি করে আসছি যে আমাদের ধরুন না, আমাদের যেটা সবচেয়ে বড় উৎসব সরহাই বলে যে আমরা বলে থাকি, এই সরহাই আমরা 5 দিনের ছুটির দাবি করেছি। আমরা তো কোনো ছুটি করিনি একটা বছরের মধ্যে, কিন্তু আমরা এই 5 দিনটা ছুটির দাবি করছি। যদি সরকার আমাদের এটা দেয় তাহলে তো আমরা কোন কোন 5 দিন? আমরা ওই সরহাই যেটা হয় আর কি পৌষ মাঘ মাসে, পৌষ বা মাঘ মাসে, এই দুটো মাসের মধ্যে আমাদের সরহাই হয়। তবে আমরা একটা দিন ধার্য করে সরকারকে জানিয়েছি, এর আগেও আমরা অভিযোগ করেছি বা আমরা আবেদনও করেছি। তো ওই তারিখগুলোতে আমাদের ছুটি দিলে ভালো হয়। আমরা সাধারণত তারিখ ধরে করি না, আমরা মানে ধরুন অমাবস্যা বা পূর্ণিমার 5 দিন পরে, পূর্ণিমা অমাবস্যা তিথি ধরে আমরা এগুলো করি। এইবার আমি আর একটা কথা এখানে সংযোগ করতে চাই, এই যে আদিবাসী শব্দটা আমরা কিন্তু ভারতবর্ষে এখনো, এইটা খুব দুঃখের বিষয়, আদিবাসী বলে এখনো ভারতবর্ষের সংবিধানে স্বীকৃতি পায়নি। আমরা আদিকালের বাসিন্দা, ভারতবর্ষের আদি বাসিন্দা, আমাদেরকে আদিবাসী বলা হয়, কিন্তু কাগজে কলমে আমাদের এসটি হিসাবে আমাদের গণ্য করা হয়, শিডিউল ট্রাইব মানে তপশিল একটা, এটা হলো সাংবিধানিক শব্দ। এই তপশিল জাতি সাংবিধানিক শব্দের মধ্যে রেখে আমাদেরকে ভুলিয়ে রেখেছে। এইখানে আর একটু ছোট্ট ইতিহাস আছে। গতকালকেই, অর্থাৎ গতকাল ছিল 9 আগস্ট। এই 9 আগস্ট আমাদের কাছে গর্বের দিন। এটা হচ্ছে বিশ্ব আদিবাসী দিবস। এই বিশ্ব আদিবাসী দিবসে আমরা কালকে দিনটা পালন করলাম খুব দুঃখের মধ্য দিয়ে, কারণ আমাদের আদিবাসী জনজাতি কোন কোন দেশে আছে, কোথায় কি অবস্থায় আছে, এটা জানার জন্য ইউএনও মানে জাতিসংঘ চিন্তা করলো যে আদিবাসীদের একটু তদবির করা দরকার। উনারা একটা মিটিং করলেন জেনেভাতে 1982 সালে আমেরিকার জেনেভা শহরে। ওখানে বলা হলো সমস্ত বিশ্বের সমস্ত রাষ্ট্রনায়কদের জানিয়ে দেওয়া হোক আদিবাসীরা ওই মিটিংয়ে প্রতিনিধি নিজ নিজ দেশ থেকে পাঠাবে। কিন্তু দুঃখের বিষয় আমাদের ভারতবর্ষ থেকে জানিয়ে দেওয়া হয় ভারতবর্ষে কোনো আদিবাসী নেই। এই যে একটা বঞ্চনা। অথচ রাষ্ট্রপতি একজন আদিবাসী মহিলা। হ্যাঁ, ইদানিং কালে এটা, উনি তো এইবার রাষ্ট্রপতি হয়েছেন। আমরা আশা করব উনি এই কথাগুলো তুলে ধরবেন। আমরা যে আদিবাসী, এই আদিবাসী আমরা সংবিধানে যাতে স্বীকৃতি পায়, উনি আশা করি, আমরা সবাই আশা করি উনি তুলে ধরবেন। কারণ এখনো পর্যন্ত আমরা আদিবাসী হিসাবে স্বীকৃতি পাইনি, এটা পাওয়া উচিত। একেবারে আদিবাসী স্বীকৃতি এখনো পাননি, পাওয়া উচিত। আদিবাসী অর্থাৎ আদিকালের বাসিন্দা, দীর্ঘদিন আগে ভারতে যারা আঁকড়ে ধরেছিলেন তাদের কথা বলা হচ্ছে। আমরা মহিলাদের থেকে আবারও জিজ্ঞেস করব, কি মনে হচ্ছে আদিবাসী স্বীকৃতি পাওয়া উচিত সংবিধানে? কি মনে হয় আপনার? মনে হয় পাওয়া উচিত। উচিত। কি মনে হচ্ছে আদিবাসী স্বীকৃতি পাওয়া উচিত? পাওয়া উচিত। কি মনে, সামনের দিকে আসুন। হ্যাঁ, আমাদেরকে পাওয়া উচিত। কতটা গর্ব হয় আদিবাসী হিসেবে? কতটা ভালো লাগে? ভালো অনেক লাগে আমাদেরকে। আদিবাসী, আমরা আদিবাসী সবাই, আমাদেরকে মানে সবকিছু চিনি না। একেবারে এখানকার লিঙ্গুইস্টিক ব্যারিয়ার অর্থাৎ ভাষাগত বিভিন্ন সমস্যার কারণে কিন্তু মহিলারা তাদের কথা তুলে ধরতে পারছেন না। তবে আমরা তাদের যে আবেগ, সেই আবেগ তুলে ধরছি আপনাদের সামনে। আমরা আবারও আপনার সঙ্গে কথা বলবো যে বিষয়গুলো, আদিবাসী সম্প্রদায়ের যে একাধিক সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতিগুলো রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকার যদি আপনাদের সাহায্য করে কতটা আরো সামনে আসবে কিংবা কতটা আরো বেশি বিশ্ব দরবারে উঠে আসবে বলে মনে করছেন? হ্যাঁ, এটা খুবই ভালো, কারণ আদিবাসীরা সংস্কৃতি প্রিয়, এদের নিজস্ব একটা সংস্কৃতি আছে। এই সংস্কৃতি কালচারটা কিন্তু আদিকাল থেকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছে। আমার মনে হয় আমরা যে কালচারটা আদিকালে করতাম, এখনো সেই কালচারটা এখনো জিয়ে আছে। এবং আমাদের যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা আগের মতোই এখনো আছে। আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে যে একটা কাঠামো আছে, সেই কাঠামোটা মাঝি প্রাণিক নাইকি গোটের জগ মাঝি কুটম নাইকি, এই যে একটা কাঠামো, এই কাঠামো
কাঠামো কোনো সম্প্রদায়ের মধ্যে নেই, অথচ এই আদিবাসী কালচার প্রিয়, এই সংস্কৃতি প্রিয়, এদেরকে যদি সব দিক থেকে একটু সাহায্য করা হয় সংস্কৃতিটাকে বাঁচানোর জন্য, তাহলে পরে আমার মনে হয় খুব ভালো হবে। এবং সব সরকারকে, কেন্দ্রীয় সরকার বলুন, রাজ্য সরকার বলুন, আমাদের এই সংস্কৃতি প্রতি একটু নজর দেওয়া একান্ত দরকার। একবার আপনার থেকে আরেকটি বিষয় জানতে চাইবো, আমরা স্বাধীনতা সংগ্রামেও দেখেছি প্রচুর আদিবাসী সম্প্রদায়ের মানুষ ছিলেন যারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন, অথচ এখনো কিন্তু তারা স্বীকৃতি পাননি। এবং আরেকটি বিষয় আপনাদের থেকে জানার চেষ্টা করবো আপনার থেকে, যে শিক্ষাগত যোগ্যতা যদি আরো বেশি দেওয়া যায় বা শিক্ষাগত মান থেকে যদি আরো বেশি উন্নত করা যায়, তাহলে আদিবাসী সম্প্রদায় আজ কোথায় গিয়ে দাঁড়াবে, কিংবা তারা আগামীতে দাঁড়াতে পারেন বলে মনে করছেন? হ্যাঁ, শিক্ষাই তো মানুষের জাতির মেরুদণ্ড। মানুষ জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। তো আমি আমাদের ঐতিহাসিক যারা পুরুষ ছিলেন, যারা স্বাধীনতা সংগ্রামে প্রধান ভূমিকা নিয়েছিলেন, তাদের কিন্তু ইতিহাসে কোথাও জায়গা নেই। কারণ আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সাধারণত আদিবাসীরাই প্রথম সূচনা করেছিলেন। আপনারা জানে থাকবেন বাবা তিলকা মাঝি উনি 1750 খ্রিস্টাব্দের দিকে, মানে তখনকার দিনে ভাবা যায় না, আমাদের ভারতবর্ষের অনেক জ্ঞানী গুণী ছিলেন, কিন্তু ভারতবর্ষকে স্বাধীন করবার জন্য তারা কিন্তু বাবা তিলকা মাঝির আগে কেউ স্বতঃপ্রণোদিত ভাবে এগিয়ে আসেননি। বাবা তিলকা মাঝি ইতিহাসে জায়গা নেই। তারপরে 1855 সালে যেটা আমরা দেখেছি, সিধু কানু চাঁদ ভৈরব ফুলো ঝানো, এই যে একটি পরিবারের 6 ভাই বোন, এই 6 ভাই বোন ইংরেজদের বিরুদ্ধে ভারতবর্ষকে স্বাধীন করবার জন্যে, আদিবাসীদের সংস্কৃতি, আদিবাসীদের আত্মমর্যাদা রক্ষার জন্যে তারা আন্দোলন করেছিলেন, প্রাণ বিসর্জন দিয়েছেন। হাজার হাজার 50-60 হাজার আদিবাসী সেদিন রক্তের গঙ্গা বইয়ে দিয়েছিল ভারতবর্ষের মাটিতে। আমাদের ওই আন্দোলনে ইংরেজরা যে আমাদের ভারতবর্ষে ছিল তাদের সমস্ত ভিতকে নড়িয়ে দিয়েছিল। তখন থেকে ইংরেজরা দুর্বল হয়ে গেছিল। তার পরবর্তীকালে আপনারা ইতিহাসটা সবই জানেন, কিন্তু এত মানুষ, এই যে বিরসা মুন্ডা, সিধু কানু চাঁদ ভৈরব ফুলো ঝানো, বাবা তিলকা মাঝি, এইগুলো ইতিহাসে এখনো সেরকম জায়গা পায়নি, বা তাদের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। আমি যেটা লক্ষ্য করেছি, সেই ইতিহাস রচনার ক্ষেত্রে যে শাসক তার মানে আশেপাশে থেকে শাসকের গুণগান করবে, তাদেরই ইতিহাস লেখা হবে। অথচ যারা দেশের জন্য প্রাণ দিল, দেশকে রক্ষা করবার জন্যে প্রাণ দিল, রক্ত দিল, তাদের ইতিহাসে জায়গা হয়নি, কারণ তারা আদিবাসী। এটা বড় অন্যায়। এটা বর্তমান সভ্য যুগে এটা হওয়া উচিত নয়। এই সভ্য যুগে এই ইতিহাসকে, যে ইতিহাস এতদিন চাপা পড়ে আছে, সেই ইতিহাসকে জনসমক্ষে আনা দরকার। এবং এটাকে আমি মনে করি পাঠ্যপুস্তকে তার বিশাল জায়গা জুড়ে হওয়া উচিত। আমরা দেখেছি বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী নেতাদের নাম, তাদের ইতিহাস, তাদের স্বাধীনতা সংগ্রামের পরিচিতি সবকিছু দেখেছি, কিন্তু আমাদের এই আদিবাসীদের নেই। এটা সবারই একটু দৃষ্টি আকর্ষণ করছি। একেবারে আদিবাসী সম্প্রদায়ের যাতে আগামী দিনে ইতিহাসে যে গুরুত্বপূর্ণ মহানায়করা রয়েছেন, তাদের যাতে ভূমিকা, তাদের যাতে বীরদের যাতে আরো বেশি জায়গা দেওয়া হয়, তাদের ইতিহাসকে যাতে আরো তুলে ধরা হয়, এমনটাই কিন্তু দাবি এখানকার আদিবাসী সম্প্রদায়ের মানুষদের। আমরা দেখেছি আদিবাসীরা পরিবেশ প্রেমী হয়, কারণ সাক্ষী রয়েছে সেই চিপকো আন্দোলন, যেখানে গাছ কাটার প্রতিবাদে তারা কিন্তু আন্দোলন করেছিলেন, গাছকে একেবারে জড়িয়ে ধরেছিলেন যে গাছ কাটা যাবে না। আমরা দেখেছি আদিবাসীরা কতটা পরিবেশ প্রেমী হয়, কতটা পরিবেশকে ভালোবাসে। তাই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন বিষয়ে কিন্তু তারা আলোচনা করেছিলেন, এবং তারপরেই ফরেস্ট রাইট অ্যাক্ট চালু করা হয়েছে, যেখানে আদিবাসী সম্প্রদায়কে ফরেস্ট রাইট অ্যাক্টের আওতায় পাট্টা দেওয়া হবে বলে বলা হয়েছে। অথচ সেই পাট্টা তারা পাচ্ছেন কিনা, সেই পাট্টার আওতায় কতজন পেয়েছেন, এমনটাই কিন্তু আজকে প্রশ্ন করব এবং স্থানীয়দের থেকে জেনে নেওয়ার চেষ্টা করব সেই অ্যাক্টের আওতায় তারা কতগুলো পাট্টা পেয়েছেন। দাদা, ফরেস্ট রাইট অ্যাক্ট, এই অ্যাক্টের আওতায় পাট্টা পাওয়ার কথা আদিবাসী সম্প্রদায়ের মানুষদের, আপনারা কতগুলো পাট্টা পেয়েছেন, কিংবা এই অ্যাক্টের আওতায় কি আপনারা এসছেন? না, এই অ্যাক্টের আওতায় আমরা আসিনি, কারণ এটা ঝাড়খণ্ডে, বিশেষ করে মেদিনীপুর, পুরুলিয়া, এগুলোতেই হয়তো হওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত আমরা
তো আদিবাসীরা বিশেষত কি বলে পরিবেশকে ভালো পরিবেশ প্রেমী, পরিবেশ প্রেমী, গাছকে আমরা খুব ভালোবাসি। কিন্তু এরকম একটা অবস্থার মধ্যে আপনারা শুনে থাকবেন আমাদের বর্ধমান বা মেদিনীপুর, পুরুলিয়া, যেগুলো ঝাড়গ্রাম, যেগুলোতে আমাদের বিশেষ করে অযোধ্যা পাহাড়ের নাম আপনারা শুনে থাকবেন। হ্যাঁ, অযোধ্যা পাহাড় বলে আপনারা শুনে থাকবেন। এই অযোধ্যা পাহাড় আমাদের দীর্ঘকালের একটা প্রাচীন ঐতিহ্য, অথচ এখানকার অনেক ব্যবসায়ী আছেন যারা আজকে ওই খাদান এলাকায় বলুন, যে কয়লা খাদান এলাকায় বলুন, বনাঞ্চলে বলুন বা পাহাড় অঞ্চলে বলুন, এই পরিবেশকে একটা তারা বলছে যে এখানে একটা উন্নয়ন হবে, এখানে বিভিন্ন প্রকল্প তৈরি করা হবে। এই প্রকল্প আমাদের ভুল বুঝিয়ে এই আমাদের প্রাচীন ঐতিহ্যকে ধ্বংস করে দেওয়ার একটা পরিকল্পনা বা চক্রান্ত চলছে। এইটার প্রতি আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। একেবারে আপনার থেকে আরেকটি বিষয় জানার চেষ্টা করব। ফুরফুরা শরীফে ইতিমধ্যেই কিন্তু তারা আলোচনা করেছে যে মুসলমান সম্প্রদায়ের মানুষ, আদিবাসী সম্প্রদায়ের মানুষ এবং দলিতদের নিয়ে তারা একটি দল গঠন করবে এবং আগামী দিনে ভোটের লড়াইয়ে তারা লড়বেন। সেক্ষেত্রে আপনারা কি সেই দলে যুক্ত হবেন কিংবা আপনারা সেই দলকে কতটা সমর্থন করবেন বলে মনে করছেন? এই মুহূর্তে আমাদের কাছে সেই ধরনের কোনো প্রস্তাব আসেনি বা আমাদের কাছে ওই ধরনের আলাপ আলোচনা হয়নি। আমরা আমাদের আগামী দিনের লড়াইয়ের ক্ষেত্রে বা চলার ক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করব আমাদের কি করা দরকার, আমাদের স্বার্থের জন্য, আমাদের ভালোর জন্য, আমাদের উন্নয়নের জন্য কি করা দরকার, সেটা আমরা আগামী দিনে আলোচনা করে সিদ্ধান্ত নিব। একবার একই সঙ্গে আপনার থেকে জানতে চাইবো, আগামী বছর নির্বাচন, বিধানসভা নির্বাচন, সেক্ষেত্রে ফুরফুরা শরীফ যদি নাও হয় তবে আপনারা নিজস্বভাবে একত্রিতভাবে আপনারা কি আগামী দিনে কোনো দল করবেন কিংবা রাজ্য সরকারের বিরুদ্ধে গিয়ে কিংবা রাজ্য সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের সঙ্গে লড়াই করবেন বলে কিছু পরিকল্পনা কি ইতিমধ্যেই হয়েছে? না, এর মধ্যে এখনো পর্যন্ত সেই ধরনের আলাপ আলোচনা হয়নি, তবে একটা চিন্তা ভাবনা চলছে। কারণ সরকার যেহেতু আমাদেরকে, আমরা এত সরকারকে ভালোবাসি, সেই সরকার যদি আমাদের দিকে একটু না দৃষ্টিপাত দেয়, আমাদের যদি বঞ্চনা অবহেলিত করে রাখে, তাহলে পরে আমরা তো একটা চিন্তা করতে বাধ্য হবো। আমরা এখন আত্মসমালোচনা বোধ আমাদের এখন হয়েছে, কারণ আমরা জানি যে আমাদের যদি মর্যাদা না দেওয়া হয় তাহলে আমরাও তাকে, যারা সরকারে আসতে চাইছে বা সরকারে থাকবে বা নির্বাচনে যারা লড়াই করবে, তাদেরকে আমরা কোন স্বার্থে তাদেরকে ভোট দেব, কাজে আমরাও একটা চিন্তা ভাবনা করতে বাধ্য হব। একেবারে আমরা কিন্তু এখন এই মুহূর্তে রয়েছি আমর এলাকায়, আমর গ্রামে, এবং ইতিমধ্যেই সন্ধ্যা গড়িয়েছে, একেবারে অন্ধকার চারিদিকে ছেয়ে গেছে এবং আমরা আমাদের ক্যামেরার ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কিন্তু আপনাদের সামনে একেবারে সরাসরি সম্প্রচার তুলে ধরছি। কিন্তু দেখাবো এই গ্রামের পরিস্থিতি, গ্রামে একেবারে অন্ধকারে ছেয়ে গেছে, অথচ কোনো রকম পথবাতি নেই, কোনো রকম বাতি দেওয়ার ব্যবস্থা হয়নি, না গ্রাম পঞ্চায়েত থেকে দেওয়া হয়েছে, না বিধায়কের তহবিল থেকে দেওয়া হয়েছে, না সাংসদের তহবিল থেকে দেওয়া হয়েছে। গ্রাম একেবারে অন্ধকারে ছেয়ে রয়েছে। আর এই গ্রামে এইভাবে এই কাদা জল পেরিয়ে কিন্তু স্থানীয় মানুষদের প্রতিনিয়ত যাতায়াত করতে হয়, এমনটাই কিন্তু একেবারে সরাসরি দেখাচ্ছি, এক্সক্লুসিভ দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যেখানে গ্রাম একেবারে অন্ধকারে ছেয়ে গেছে, কোনো রকম পথবাতির ব্যবস্থা নেই। আর এইভাবেই সাধারণ মানুষদের যাতায়াত করতে হয়। এইভাবে কতটা অসুবিধে হয় সাধারণ মানুষের, আমরা প্রথমে মহিলাদের থেকে জানার চেষ্টা করব, তারপরে এলাকার স্থানীয় পুরুষরা যারা রয়েছে তাদের সঙ্গে জানার চেষ্টা করব। এই গ্রামে এই মুহূর্তে একেবারে চারিদিকে অন্ধকার রয়েছে, কোন রকম পথবাতি নেই, কোন রকম লাইট নেই, কতটা অসুবিধা হয় গ্রামে চলাফেরাতে? অসুবিধা হচ্ছে। যখন ভোট আসছে, মন্ত্রী আসছে, তারপরে জেলা পরিষদ মেম্বার আসছে, পঞ্চায়েত সমিতি মেম্বার আসছে, আমরা বলছি ভোট দিব না, আমাদের কোনো সুযোগ সুবিধা পায় না, তখন ওরা বলবে কি ওকে দিলা, ওই করলো না, আমাকে দাও, আমি এবার করে দেব, এই বলে চলে যাচ্ছে। ভোট পার হয়ে যাচ্ছে আর ওদের মুখ দেখা যায় না। একেবারে আমরা মারাত্মক অভিযোগ কিন্তু গ্রামবাসীদের থেকে পাচ্ছি। আমরা দেখি প্রতি বছর বাজেট পেশ হয়, বিধানসভায় হোক কিংবা রাজ্য কেন্দ্র সরকারের পক্ষ আমরা দেখি কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকার সেই বাজেট, যেখানে বলা হয় এই স্কিম সেই স্কিমের আওতায় একাধিক প্রকল্প দেওয়া হচ্ছে, রাজ্য সরকারের পক্ষ থেকে পথশ্রী প্রকল্প দেওয়া হচ্ছে, বিদ্যুৎ দেওয়া হচ্ছে। এবং মুখ্যমন্ত্রী তো বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন নির্বাচনে দাঁড়িয়েছিলেন তিনি বলেছিলেন পশ্চিমবঙ্গকে একেবারে সুইজারল্যান্ড করে দেবেন, কিন্তু সেই সুইজারল্যান্ডের আমরা কিন্তু একেবারে
দেখছি বাস্তবায়িত চিত্র, এই যে সুইজারল্যান্ড হয়েছে, চারিদিকে কাদা, চারিদিকে অন্ধকার, একেবারে সুইজারল্যান্ডের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, এমনটাই কিন্তু স্থানীয়দের অভিযোগ। কোনো রকম সুযোগ সুবিধা পাওয়া হচ্ছে না, শুধু ভোট আসে ভোট যায়, তারা খালি প্রতিশ্রুতি পান, অথচ কোনো রকম সুরাহা মেলে না, এমনটাই কিন্তু অভিযোগ স্থানীয়দের। আমরা আবারও এলাকাবাসীদের সঙ্গে কথা বলবো, তাদের বক্তব্য শুনবো এবং তারা কি কি বলছে জানার চেষ্টা করবো। দাদা, এই মুহূর্তে তো একেবারে চারিদিক অন্ধকার রয়েছে, কতটা অসুবিধা হয় আপনাদের যাতায়াতে? আমাদের যাতে আসতে পুরো অসুবিধা হয়, যে কোনো কাজে যেতে গেলে আমাদের তো ঘর থেকে বার হলে এই অবস্থা, তো কি করা যাবে? একেবারে অন্ধকার হওয়ার আগে বাড়ি চলে আসতে হয়। অন্ধকার হওয়ার আগেই আসতে হয় বাড়ি। কি মনে হচ্ছে দাদা আপনাদের কতটা অসুবিধা আমাদের হয়? এটা অসুবিধা, এই লাইটের ব্যবস্থা করে দিলে সরকার থেকে তাহলে আমাদের ভালো হতো, ইলেকট্রিক বা সোলারের লাইটটা ওইটাই। একেবারে যেমনটা গ্রামবাসীদের আমরা বক্তব্য তুলে ধরছি, আমরা এই মুহূর্তে 5Gর জামানায় দাঁড়িয়ে রয়েছি, যেখানে ইন্টারনেট পরিষেবা ছাড়া একেবারে অচল হয়ে পড়ে, কিন্তু গ্রামবাসীরা এখনো সেই আদিকালেই কিন্তু রয়েছে, কারণ সরকার তাদেরকে এগিয়ে আসার সুযোগ দিচ্ছে না। কারণ এভাবে অন্ধকারে ছেয়ে রয়েছে তাদের গোটা গ্রাম, এবং মানে সন্ধ্যা হওয়ার আগে, আলো নেভার আগে, আলো যাতে ডুবে যাওয়ার আগে কিন্তু তাদের বাড়ি ফিরে আসতে হয়, যেখানে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখি রাত পর্যন্ত সাধারণ মানুষরা কাজ করছেন এবং জীবনের সংগ্রামে তারা এগিয়ে যাচ্ছেন, কিন্তু এখানে রাত হলে, অন্ধকার হলে বাড়ি ফিরে আসতে হয়, কারণ কোনো রকম সুযোগ সুবিধা নেই, চারিদিক অন্ধকারে ছেয়ে রয়েছে। আমরা কথা বলবো, দাদা চারিদিক একেবারে অন্ধকারে ছেয়ে রয়েছে, কতটা অসুবিধা হয়, কিভাবে আপনারা এই গ্রামবাসীরা চলাফেরা করছেন? এই যে এখন লাইভ টেলিকাস্ট হচ্ছে, এটা আমাদের এই গ্রামের একটা মন্দির, এই মন্দির অন্ধকারে আছে। আমরা জানি আদিবাসীদের জন্য পদবাতি দেওয়া হয়, যেটা বলা হচ্ছে হাই মার্কস, যেটা লাইট, কিন্তু এখন জানি না কোন অজানা কারণে, আমি তো বললাম আমাদের এখানে মন্ত্রীর বাড়ি পাশে, অথচ আমরা যে অন্ধকারে আছি, গোটা আদিবাসী এলাকায় পদবাতি দেওয়ার কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এবং বিভিন্ন জায়গায়ও হয়েছে, কিন্তু আমাদের আদিবাসী এলাকা হওয়া সত্ত্বেও আমরা অন্ধকারে ডুবে আছি। এটা খুব দুঃখের বিষয়, এটা একান্ত হওয়া দরকার। তার সাথে সাথে আমি যেটা দাবি করছি, পানীয় জলের ব্যবস্থা করা দরকার। এটা আমাদের এই বর্ষাকাল যখন আসছে, এই বর্ষাকালে যদি পানীয় সুব্যবস্থা না থাকে, তাহলে যে জল আমরা খাই, আমরা তো সাধারণত গরিব মানুষ, আমরা গভীর লেয়ারের জল আমরা পাই না, খেতে পারি না। এবার উপরের লেয়ারের জল খেলে পরে সেটা দূষিত জল, ওই জল খেলে মানুষের রোগ শোক ইত্যাদি হয়। কাজে কাজে আমরা চাইছি পানীয় জলের সুব্যবস্থা হোক, পদবাতি হোক, এবং আরো সব যত সব মানে আমাদের উন্নয়নে, আমাদের মানুষের কাজে, যেমন শৌচালয়ের কথা বলা দরকার, শৌচালয়ও হওয়া দরকার আছে। এইটা না হলে পরে পরিবেশ দূষণ হচ্ছে, এইটা করতে হবে। এইরকম আপনি রেশন পাচ্ছেন? হ্যাঁ, রেশনটা আমরা পাচ্ছি, তবে রেশনের সঠিকটা কি, কারণ আদিবাসী তো এরা 10 কেজির জায়গায় যদি 8 কেজি দেয় তো মাথাটা ঝুঁকে চলে আসবে, কিন্তু 10 কেজির জায়গায় 10 কেজি নিতে হবে বা আমি পাবো, এইটা তো ওদের জানা নাই। মানে একটা মাথা পিছু কত পাবে এবং কতটা কার্ড আছে, এইগুলো তদারকি করার জন্য বোধহয় কেউ নেই। আমরা তো এর আগেও রেশন দুর্নীতি দেখেছি, একাধিক কার্ডগুলো দেওয়া হচ্ছে না আদিবাসীদের, বিভিন্ন রকমের নাম, ভুয়ো নাম করে সেই রেশন কার্ডগুলো বানানো হচ্ছে। এই গ্রামেও কি এমন অভিযোগ এসছে? কি মনে হয়? না, ওই ধরনের এখানে নেই, তবে আমি যেটা লক্ষ্য করেছি আর কি, এদের পরিমাণটা ঠিকঠাক দেওয়া হয় না। একেবারে আর কি কি এলাকার সমস্যা রয়েছে যেটি আপনি আমাদের সরাসরি তুলে ধরতে চাইছেন? রেশন কার্ডের ব্যাপারে আছে কিনা, আমাদের আপনার কাছে আসবো, উনি কি বলছেন? রেশন কার্ডের ব্যাপারে যেটা হচ্ছে, আমাদেরকে অনেকেই, আমরা কিন্তু গরিব, আমরা বড় লোক না, ওই ক্ষেত্রে রেশন কার্ডটা আমাদের বড় কার্ড 3 রকম করছে নাকি সরকার, সেটা আপনাদের ডিজিটাল কার্ড এখনো হয়নি? না, ডিজিটাল কার্ডটা এখনো হয়নি, অনেকেরই হয়নি, অনেকেই অনেক কাগজের জন্য জমা করতে যায়, সেই কাগজটাও আমাদের ঠিকঠাক হয় না, এখনো অনেকেরই বাড়িতে আধার কার্ড হয়নি। আদিবাসী হিসাবে আমরা যেগুলা বলছি, মানে আমাদের ঘর বাড়ি সেরকম না, লাইট অবস্থার সেরকম নাই, আমরা ঠিক মতো কোথা যায় কাজ করে আসতে পারছি না। আমাদেরকে যখনই কোনো কাজে যেতে হয় তা আমাদেরকে দিনের আগে আসতে হয় বাড়িতে, এই ক্ষেত্রে অসুবিধা হয় অনেক ধরনের। আমরা কাগজগুলা জমা করে থাকি, সেই আধার কার্ড, রেশন কার্ড এখনো আমাদের হয়নি।
একেবারে যে বিষয়গুলি আমরা তুলে ধরছি, একাধিক সমস্যা রয়েছে এলাকায়, কিন্তু সেই সমস্যার সুরাহা কবে মিলবে সে বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে বারবার। কারণ যে ন্যূনতম পরিষেবাগুলো পাওয়ার কথা সেই ন্যূনতম পরিষেবা কিন্তু এখনো পাচ্ছেন না। রেশন কার্ড, আধার কার্ড, এখনো রেশন কার্ড কিন্তু ডিজিটাল হয়নি এলাকার গ্রামবাসীদের, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। এবং একাধিক সমস্যা কিন্তু এই গ্রামে রয়েছে, যা কবে দেখবে সরকার, প্রশাসনের নজরে কবে আসবে সে বিষয়ে প্রশ্ন উঠছে। তবে আমরা একেবারে সরাসরি সম্প্রচার করছি হালচালে, সাধারণ মানুষের কি হালচাল রয়েছে সেই হালচালে কিন্তু আমরা তুলে ধরছি গ্রামবাসীদের অসুবিধা। আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এই এলাকার বিধায়ককে কত নাম্বার দেবেন 10-এর মধ্যে উন্নয়নের নিরিখে। নাম্বারের ক্ষেত্রে এখন আমি আর বলছি না, তবে আমি যেটা বলতে চাইছি সবচেয়ে আমাদের আরো একটা দুঃখের বিষয়, মানে আমরা আদিবাসী কথাটা বারবার বলছি, কিন্তু বলতে হচ্ছে আদিবাসী বিষয়ক আলোচনা যেহেতু। সবচেয়ে আরো ক্ষতিকর বিষয়টা আমি একটু তুলে ধরবার চেষ্টা করছি। আমরা আদিবাসী, আমাদের সার্টিফিকেট নিতে গেলে আমাদের অনেক কাঠখড় পোড়াতে হয়। আমাদেরকে বলা হয় বংশ তালিকা নিয়ে আসো, আমাদের আগের থেকে তো সার্টিফিকেট কেউ করে না, যারা এখন হয়তো লেখাপড়া করছে তারা সার্টিফিকেট তৈরি করছে। কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি পশ্চিম বাংলায় আমাদের ভুরি নকল সার্টিফিকেট, মানে জাল আদিবাসী তৈরি করা হয়েছে, যেটা ভাবলে অবাক, কয়েক লক্ষ তৈরি হয়ে গেছে। কেন এই যে জমি হড়প করার জন্য কি মনে হয়? এর পিছনে অনেক রহস্য আছে। যেমন সরকারি সুযোগ সুবিধা নেওয়ার ক্ষেত্রে যাতে প্রকৃত আদিবাসীরা বঞ্চিত হয়, কারণ তারা তো অন্যান্য সম্প্রদায় যারা আদিবাসী সার্টিফিকেট নিয়েছে তারা চাইছে যে এই লোকগুলো তো সোজা সরল, এদেরকে আমরা ফাঁকি দিয়ে এদেরকে বঞ্চনা করে আমরা সুযোগ সুবিধাটা নিতে পারবো। যেমন লেখাপড়া করবার ক্ষেত্রে কলেজে বলুন বা বিশ্ববিদ্যালয়ে বলুন, তারা কিন্তু আমাদের যেখানে ভর্তি হওয়ার সুযোগ সেই সুযোগগুলো তারা নিয়ে নিচ্ছে, কারণ তাদের মেধা শক্তিটা বেশি, তাদের নাম্বার বেশি, তাদের হাতের লোক থাকে বা পার্টি পলিটিক্সের লোক থাকে, তারা অ্যাডমিশন হচ্ছে। ডাক্তারি বলুন, ইঞ্জিনিয়ারে বলুন বা আরো বিভিন্ন জায়গায় যেগুলো লেখাপড়ার জায়গা আছে সেই জায়গাগুলোতে ভুরি নকল সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট বের করে আমাদের আদিবাসীরা বঞ্চিত হচ্ছে, অন্যান্যরা সেই জায়গাগুলো দখল করছে। আমরা অভিযোগ জানাচ্ছি, তবুও কেউ কিন্তু গুরুত্ব দেয় না। আমরা অভিযোগ জানাচ্ছি, কেউ কোনো গুরুত্ব দেয় না। এই রকম অবস্থার মধ্যে আমরা চাইছি, গোটা পশ্চিম বাংলায় বারবার দাবি করছি, আমাদের পশ্চিম বাংলায় ভুরি জাল সার্টিফিকেট ইস্যু হচ্ছে। সরকারের মদত যদি না থাকে, সরকারের যদি আধিকারিকদের মধ্যে বিরাট একটা অংশ যদি এর সাথে যুক্ত না থাকে, তাহলে আমাদের এত আবেদন নিবেদন করা সত্ত্বেও কেন গুরুত্ব দেওয়া হচ্ছে না? তবে অনেক সময় আমাদেরকে বলা হচ্ছে যে যখন আধিকারিকরা কথা শুনছে না আপনারা কোর্টে চলে যান, কিন্তু কোর্টে যাওয়ার মতো আমাদের আর্থিক সম্বল নেই। এই দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের কোর্টে যাওয়ার মতো ক্ষমতা নাই বলে এই সুযোগটা ওরা নিয়ে নিচ্ছে। কাজে দিনের পর দিন আমরা প্রতিবাদ করতেই থাকি, আন্দোলন করতেই থাকি, কিন্তু তার কোনো ফল আমরা পাচ্ছি না। এটার জন্য আগামী দিনে সরকার যদি চিন্তা ভাবনা না করে, তাহলে এর জন্য সরকারকে চরম মূল্য দিতে হবে। একেবারে সরকারকে চরম মূল্য দিতে হবে। একবারে হুঙ্কার গ্রামের থেকে, সাধারণ বাসিন্দারা রয়েছে গ্রামে, তাদের হুঙ্কার প্রশাসন যাতে একেবারে বিষয়গুলি লক্ষ্য করে এবং প্রশাসন কতটা কাজ করেছে যে বিষয়ে আমরা শুরু করেছিলাম, আবারও সেই বিষয়ের দিকে আমরা এগোবো এবং মহিলাদের থেকে জানার চেষ্টা করবো। দিদি, এলাকায় কতটা উন্নয়ন হয়েছে? বিধায়ক যে রয়েছে এলাকার 10-এর মধ্যে কত দেবেন আপনারা? আমরা এখন এটা বলতে পারছি না, আমাদের তো কোনো উন্নয়ন হয় না। এখন চোখে দেখতে পাবো যে এটা করে দিল, ওটা করে দিল, তারপরে তো কিছু করব, আমরা ভাবনা চিন্তা করব যে এই কাজটা করে দিয়েছে, ওকে তো কিছু আমাদেরকে দিতে হবে, সাহায্য করতে হবে, কিন্তু আমাদেরকে আগে উপকার না করলে আমরা করতে যাব না। একেবারে আমরা পুরুষদের সঙ্গে জানার চেষ্টা করবো, তাদের সঙ্গে কথা বলবো যে 10-এর নিরিখে বিধায়ককে কত দেবেন দাদা 10-এর মধ্যে? নাম্বারের কথা তো আমাদের এখানে বলা যাচ্ছে না, যেহেতু আমাদের তো এই গ্রামের মধ্যে কোনো কাজই আমরা পাচ্ছি না। যেরকম আমার ভোট আছে, ভোট যাই, এইটুকুই পাচ্ছি আমরা। সময় যখন আমাদেরকে কাজ করার ইচ্ছা করে যাদের, ওদের কাজ করায় নেই, আমাদেরকে কাজ করার পরে যে ওদেরকে বেতন দিব কি কিছু খাবার দিব, সেটা তো আমরা পাচ্ছি না।
আমরা তো কিছুই পাচ্ছি না। যে বিষয়ে আমরা কথা বলবো একেবারে শেষ প্রশ্ন, অন্তিম লগ্নে আমরা চলে এসেছি। আবারও আপনার থেকে যে বিষয়ে শুরু করছিলাম সেই বিষয়ে সমাপ্ত করার চেষ্টা করব, যে ভোট ব্যাংক হিসেবে আদিবাসীদের ব্যবহার করা হচ্ছে বলে বিভিন্ন মহলে ইতিমধ্যে আলোচনা হচ্ছে, এবং আগামী বছর নির্বাচন রয়েছে। সেক্ষেত্রে আপনারা এবার কতটা মজবুত হবেন, কতটা নিজেদের শক্ত করবেন ভিটেমাটি, যাতে আপনাদের এবার ব্যবহার করতে না পারে, কি মনে হয়? হ্যাঁ, আমরা দীর্ঘদিন থেকে বলে 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 আমরা সদুত্তর পাইনি। কাজে কাজে আমাদের একটু ভাবতে হবে। গোটা পশ্চিম বাংলা জুড়ে আমাদের আলোচনা চলছে। আমরা আগামী দিনে আরো মজবুত আলোচনা করব, যাতে করে সরকার আমাদের দিকে দৃষ্টি দেয়। এইরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আমরা আগামী দিনে একটা চিন্তা ভাবনায় বসবো, যাতে করে এই পশ্চিম বাংলায় এতদিন আমাদের ব্যবহার করা হয়েছে, আমরা আর ব্যবহার হতে চাই না, ব্যবহৃত হতে চাই না। আমরা এইটা নিয়ে আগামী দিনে দৃঢ় একটা পদক্ষেপ নিব। একেবারে আমরা কিন্তু সাধারণ মানুষের সঙ্গে কথা বললাম, এলাকার গ্রামবাসীদের সঙ্গে কথা বললাম, তাদের কি কি বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। হালচালে সাধারণ মানুষের হালচাল কি, আমরা শুধুমাত্র এই গ্রামে সীমাবদ্ধ নয়, আমরা প্রতিটি জেলায় যাচ্ছি, সেই জেলায় গিয়ে সাধারণ মানুষের কি কি সমস্যাগুলো রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। শুধুমাত্র রাজনীতি নয়, মানুষের একেবারে গ্রাউন্ড জিরো থেকে তাদের কি বাস্তব চিত্র, তাদের কি পরিস্থিতি, সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। আপনারা হয়তো বুঝতেই পারবেন যে একেবারে অন্ধকারে ছেয়ে গেছে গোটা এলাকা। এরই মাঝে কিন্তু আমরা আপনাদের সামনে এখানকার কি সমস্যা একেবারে লাইভের মাধ্যমে সম্প্রসারণ করছি, যাতে আপনারা বুঝতে পারেন এলাকাবাসীদের কতটা সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ এভাবে চলতে থাকলে শুধু প্রশাসন তাদের ব্যবহার করছে এমনই কিন্তু অভিযোগ গ্রামবাসীদের রয়েছে। ভোট আসে ভোট যায়, মেলে শুধু প্রতিশ্রুতি, যেমনটা আমরা বলছি। এবারও কি প্রতিশ্রুতি মিলবে, নাকি এবারও আদতে কাজ হবে, সেই বিষয়ে কিন্তু প্রশ্ন থেকে যায়। এবং এলাকার গ্রামবাসীরা বলছে এবার তারা ব্যবহার হতে চায় না, কারণ মানুষ চায় সুবিধে, মানুষ চায় সুযোগ, মানুষ চায় শান্তি, এবং সেই শান্তি কিন্তু আবার ফিরে আসুক এমনটা আমরাও চাইছি। এবং এলাকা যাতে আরো উন্নতির দিকে এগিয়ে যায় সেই বিষয়ে কিন্তু আমরা এই মুহূর্তে সমাপ্ত করছি। এখনকার জন্য এই পর্যন্ত। অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পেতে চোখ রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। কল্যাণী নিবেদিত। আর আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা, বাংলার আপন। Shiva, 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 Shiva.